ফ্লুয়েন্ট ইংলিশ ততটুকুই লাগে যতটুকু বিজ্ঞানটা প্রয়োজনীয়ভাবে তাকে বোঝানোর জন্য যে টার্মগুলো ইউজ করতে লাগে। আমাদের যে ক্যারিওগ্রাফের যে মডিউল বা প্রশিক্ষণ, তার মধ্যে আমরা ইংরেজিটাকে শিখিয়ে দিই, কারণ সায়েন্টিফিক টার্মসগুলো তো আর বাংলায় হবে না, স্বাভাবিক। সো ইংলিশ ইজ এসেনশিয়াল। এই মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হতে গেলে এখানে কি ফ্লুয়েন্ট ইংলিশটা খুব জরুরি? খুব ভালো প্রশ্ন করেছেন। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যখন ডক্টরের চেম্বারে ঢুকছেন, স্যার কেমন আছেন, ভালো আছেন, বিরাট কোহলি কি খেলছে দেখছেন, এই বয়সেও দারুণ খেলছে, সব কথা কিন্তু ভার্নাকুলার বা তার মাতৃভাষায় হবে। আচ্ছা, যে র্যাপো বিল্ডিংটা। কিন্তু যে মুহূর্তে সায়েন্সটা চলে আসবে, সেই ব্র্যান্ড নেম আর সায়েন্সটা কিন্তু মাতৃভাষায় হয় না। আচ্ছা, তার ফলে ইংরেজি বলাটা এখানে কিন্তু এসেনশিয়াল। ওয়ার্কিং নলেজ অফ ইংলিশ, ফ্লুয়েন্ট ইংলিশ ততটুকুই লাগে যতটুকু বিজ্ঞানটা প্রয়োজনীয়ভাবে তাকে বোঝানোর জন্য যে টার্মগুলো ইউজ করতে লাগে। এটাকে বলা হয় ভিজুয়াল এইড। তুমি যখন ডক্টরের চেম্বারে যাচ্ছ, এরকম একটা জিনিস তোমাকে দেওয়া হবে যেখানে প্রোডাক্টের ব্র্যান্ড নেমটা থাকবে, ফ্লেভার দেওয়া আছে, কোন ইন্ডিকেশনে কাজ করছে দেওয়া আছে। ডক্টর এটা দেখে কিন্তু অনেক কিছু বুঝে যাচ্ছেন। সো এইখানে যে টার্মিনোলজিগুলো আছে, ক্লিনিক্লক্স কিসে কাজ করছে, এই টার্মিনোলজিগুলো কিন্তু বাংলায় হয় না, তার ফলে ইংরেজিতে বলাটা খুব এসেনশিয়াল। আমাদের যে ক্যারিওগ্রাফের যে মডিউল বা প্রশিক্ষণ, তার মধ্যে আমরা ইংরেজিটাকে শিখিয়ে দিই, কারণ সায়েন্টিফিক টার্মসগুলো তো আর বাংলায় হবে না, স্বাভাবিক। সো ইংলিশ ইজ এসেনশিয়াল, এক নম্বর। দু নম্বর হচ্ছে, যে জয়েন করছে সে তো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হয়ে থাকবে, তার কোনো মানে নেই। তারপর তো পদোন্নতি হবে, সে এরিয়া ম্যানেজার, রিজিওনাল ম্যানেজার, জোনাল ম্যানেজার হবে, তার ট্রান্সফার হবে, সে হয়তো ব্যাঙ্গালোরে পোস্টেড হলো কি গুজরাটে পোস্টেড হলো, তখন তো তার সঙ্গে মাতৃভাষা থাকবে না। অর্থাৎ আপনি বলছেন যে যারা ফ্লুয়েন্ট ইংলিশ তো ঠিক আছে, যারা জানেও না কিন্তু একজন এমআর হতে চান, তারা বিশেষ করে আপনাদের যে ইনস্টিটিউট, সেখানে এলে আপনারা তাদেরকে ট্রেন করে দিচ্ছেন। এবার আর একটা দিকে আসছি, সেটা হচ্ছে যে আমরা ইন জেনারেল খুব দেখতে অভ্যস্ত, আমার যারা বন্ধুবান্ধব রয়েছে এরা সবসময় বাইক নিয়ে বিভিন্ন জায়গায় যায়। তো এই টু হুইলারের, আমি খুব বেসিক প্রশ্ন, যদিও খুব সহজ প্রশ্ন, সামান্য মনে হবে, কিন্তু অনেকেরই এখনও বাইক নেই কিন্তু একজন এমআর হতে চান, টু হুইলার থাকাটা কি মাস্ট? টু হুইলার থাকাটা আজকের দিনে অ্যাবসলিউট মাস্ট। আচ্ছা, প্রয়োজন। আমি বলে দিচ্ছি আপনাকে কেন হলো। প্রি কোভিড আর পোস্ট কোভিড সিনারিওটার মধ্যে অনেক চেঞ্জ এসছে। আচ্ছা, প্রি কোভিড টু হুইলারটা মাস্ট ছিল না। যখন কোভিড এলো, ধরুন আমার বাড়ি ডানলপে, আমার টেরিটরি ভবানীপুর থেকে গড়িয়া, আমার টু হুইলার নেই, আমি কিন্তু কোভিডের সময় কাজে বেরোতে পারলাম না, কারণ পাবলিক ভেহিকেল নেই বলে। তাহলে আমার যে ডক্টররা, তাদের কাছে যে ইনফরমেশনটা পৌঁছানোর প্রচণ্ড প্রয়োজন ছিল, সেটা কিন্তু আমি পৌঁছতে পারলাম না, তাকে ফোন করে জানালাম। তার ফলে এখন টু হুইলারটা মাস্ট হয়ে গেছে, কারণ ভবিষ্যতে যে আবার এরম কোনো কিছু হবে না আমরা কেউ জানি না, যদি ভগবান করুক না হয়, তাহলে হলে আমাদের প্রফেশনেরই দায়িত্ব বেড়ে যাবে সব ইনফরমেশনগুলো শেয়ার করার জন্য। টু হুইলার মাস্ট। প্লাস ধরুন একটা জায়গাতে কাজ হচ্ছে, একজন ডক্টর 10টা থেকে 10:30টার মধ্যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ভিজিট নেন, পাশের ডক্টর নেন ঠিক তার আধ ঘন্টা পরে। তাহলে আমার যদি টু হুইলার থাকে, তাহলে আমি কমিউনিকেশনটা চট করে করতে পারবো এবং দুজন ডাক্তারবাবুর কাছেই পৌঁছতে পারবো। সময়ে পৌঁছানো, যেটা সময় পৌঁছানো। আজকের দিনে লেডি ক্যান্ডিডেটদেরও রিক্রুটমেন্ট হচ্ছে, তারা মেট্রো সিটি এবং মানে টাউনসে তারা চাকরি করছেন। লেডিদের ক্ষেত্রেও কিন্তু স্কুটি মাস্ট। টু হুইলারের ক্ষেত্রে একটা কথা বলে রাখি, টু হুইলারটা যে নিজের হতে হবে তার কোনো মানে নেই। আমার যদি বাবার, কাকার বা বন্ধুর বা দাদার টু হুইলার, সেটা যদি আমি আমার নামে অথরাইজেশন করে দিই তাহলেই চলবে। ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। আর একটা জিনিস আমরা খুব পাই, টু হুইলার আছে, লাইসেন্সও আছে, কিন্তু কোনোদিন মেন রোডে চালাইনি। এবারে বলুন, আর এটা পান যে টু হুইলার আছে কিন্তু লাইসেন্স নেই, সে তো আছেই, সেটা করে দেওয়া যায়। এবারে ধরুন টু হুইলার আছে, মেন রোডে চালাইনি, তাহলে ম্যানেজার কি তার সঙ্গে রাইড করতে কমফোর্টেবল হবেন? হবেন না।
সো শুধু টু হুইলার থাকলেই হবে না, তাকে ঠিকমতো করে চালানোটাও জানতে হবে। মানে চাকরির আগে একটু ফুচকা টুচকাও বাবা খেয়ে নে। তো যাই হোক, মজা থেকে আবার একটা কেরিয়ারের খুব গুড কোশ্চেন আমার মাথায় আসছে, সেটা জিজ্ঞাসা করি আপনাকে। সেটা হচ্ছে যে ধরুন এমআর তো একটা শুরুর দিকের পথ। এবার যে আজকে একটা অল্প বয়স্ক ছেলে একজন আপনাদের ইনস্টিটিউট থেকেই ধরুন ট্রেনিং প্রাপ্ত হলো এবং একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হলো, সে ভবিষ্যতে তার কি কি পদোন্নতি ঘটতে পারে এবং কি কি স্কোপ রয়েছে তার কেরিয়ারে? খুবই সুন্দর প্রশ্ন। ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি এমন একটা ইন্ডাস্ট্রি যেখানে যে কাজটা যে করেছে সে কাজটাই কাউকে দিয়ে করাতে পারে। মানে একজন যখন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হয়ে কেরিয়ার শুরু করছেন, তিনি ডক্টর মিট করছেন, তার ওপরে যিনি আছেন এরিয়া ম্যানেজার, একজন এরিয়া ম্যানেজারের আন্ডারে সাধারণত 5 জন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ থাকেন। আচ্ছা, আমি যদি পশ্চিমবঙ্গকে দেখি, অ্যাভারেজে একটা স্ট্যান্ডার্ড কোম্পানির পশ্চিমবঙ্গে 5 জন এরিয়া ম্যানেজার থাকেন। একজন নর্থ ক্যালকাটা বেস করে নর্থ ক্যালকাটা দেখছেন, তার সঙ্গে হয়তো হাওড়া আর নর্থ 24 পরগনা। একজন সাউথ ক্যালকাটা বেস করে সাউথ ক্যালকাটা দেখছেন, তার সঙ্গে হয়তো সাউথ 24 পরগনা হুগলি। তাহলে 2জন হয়ে গেল, একজন কলকাতা নর্থ, একজন কলকাতা সাউথ। এবার এই জোনটায় তার আন্ডারে আবার 5 জন, টোটাল 5 জন হয়ে গেল ইন জেনারেল। হ্যাঁ, এবারে বলি, এবারে একজন আছেন বর্ধমান বেস করে, একজন আছেন মেদিনীপুর বেস করে, আর একজন শিলিগুড়ি বেস করে নর্থ বেঙ্গল দেখছেন। তাহলে এই টিমটা কি হলো? 5 জন এরিয়া ম্যানেজার, তার তলায় 25 জন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। আমি যদি অ্যাজ আ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ভালো কাজ করি, ভালো কাজ মানে শুধু ভালো সেল তা না, আমার কমিউনিকেশন ভালো হতে হবে, লিডারশিপ কোয়ালিটি থাকতে হবে, প্রবলেম সলভিং এবিলিটি থাকতে হবে। সো সাধারণত দেখা যায় 2 থেকে 5 বছরের মধ্যে একজন এরিয়া ম্যানেজার হয়ে যান। আচ্ছা, এবারে এই যে স্ট্রাকচারটা হলো, 5 জন এরিয়া ম্যানেজার, 25 জন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। স্টেটের যিনি হেড, ওয়েস্ট বেঙ্গলের যিনি হেড, তাকে বলা হয় রিজনাল সেলস ম্যানেজার। ওকে। তাহলে একজন রিজনাল সেলস ম্যানেজার যিনি রাজ্যের হেড, তার আন্ডারে 5টা এরিয়া ম্যানেজার, 25 জন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। একজন এরিয়া ম্যানেজার সফলভাবে কাজ করলে হলো রিজনাল ম্যানেজার। রিজনাল ম্যানেজার সফলভাবে কাজ করলে হবে জোনাল ম্যানেজার, যখন তিনি ধরুন বাংলা, বিহার, আসাম, উড়িষ্যা, ঝাড়খণ্ড দেখছেন। এরকম ভারতবর্ষকে 5টা জোনে ভাগ করা আছে, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, সেন্ট্রাল। জোনাল ম্যানেজারের পরে হচ্ছে ন্যাশনাল সেলস ম্যানেজার, তারপরে জেনারেল ম্যানেজার, ভাইস প্রেসিডেন্ট। মজাটা হচ্ছে, আপনি যদি একজন ভাইস প্রেসিডেন্ট বা একজন ন্যাশনাল সেলস ম্যানেজার বা একজন জোনাল ম্যানেজার, তার বাইরেটা দেখবেন তিনি তার কেরিয়ার শুরু করেছেন অ্যাজ আ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। দ্যাট ইজ দ্য বিউটি অফ দিস প্রফেশন। তার ফলে এই ইন্ডাস্ট্রিতে একজন গ্র্যাজুয়েট জয়েন করে সে যদি ডেডিকেটেডলি কাজটা করে এবং নিজেকে কন্টিনিউয়াসলি আপডেট করে, তার প্রমোশনের স্কোপ ট্রিমেন্ডাস, একদম কোম্পানির টপ অবধি পৌঁছতে পারেন। whereas অন্য কোনো ইন্ডাস্ট্রিতে একটু উপরে যেতে গেলেই আপনার একটা খুব বড় নামকরা ম্যানেজমেন্ট কলেজের ছাত্র হতে লাগে। সো যারা গ্র্যাজুয়েশনের পরে আর পড়াশোনা করছো না, কোনো কারণে পারসিউ করতে পারছো না, তারা যদি ফার্মাসিউটিক্যাল সেলিংয়ে আসো, তাহলে কিন্তু তারা একটা কেরিয়ার পাবে, কেরিয়ার করতে পারবে, যদি তুমি সৎভাবে চাকরিটা করো, অনেস্টলি কাজটা করতে লাগে আর এফার্ট দিতে লাগে। তার সঙ্গে যেটা লাগবে হচ্ছে রেগুলারলি নিজেকে আপডেট করতে হবে। নতুন নতুন যে মেডিসিন আসছে সেই জার্নালগুলো পড়তে হবে, কারেন্ট হ্যাপেনিংসগুলো জানতে হবে। কারণ ডক্টরের চেম্বারে গিয়ে ডক্টর যখন তোমাকে একটু কাছের করে নেবে, উনি কিন্তু বিভিন্ন আলোচনায় তোমার সঙ্গে পার্টিসিপেট করতে চাইবেন। সো তুমি যদি ওনার ইন্টেলেকচুয়াল এবিলিটির সঙ্গে নিজেকে ম্যাচ করে দিতে পারো, তুমি ডক্টরের মনে একটা জায়গা তৈরি করে ফেলবে। সো তোমার আপডেশনটাও খুব ইম্পর্টেন্ট তোমার প্রফেশনের জন্য। অসাধারণ। মানে আপনি একটা কথা আমাকে অফ ক্যামেরা খুব বলছিলেন যে ইয়ার্স অফ এক্সপিরিয়েন্সের থেকে আওয়ার্স অফ এক্সপিরিয়েন্সটা খুব কাজে লাগে। তাহলে এই যে কাজের প্রতি ডেডিকেশন, এটা একটা মানুষকে যে কোনো প্রফেশনে, বিশেষ করে আপনারও যে নিজের কেরিয়ার হিস্ট্রিটা রয়েছে, আপনি কতটা মনে করেন যে কোনো কাজে, সেটা জব হোক বা বিজনেস হোক, ডেডিকেশনের গুরুত্ব কতটা? আপনার কি মনে হয় একজন সফল এন্টারপ্রেনিউর হিসাবে, শিক্ষক হিসাবে
এবং সমাজের একজন গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে। এখানে আমি শেয়ার করব আমি নিজে যেভাবে ক্যারিয়ারটা শুরু করেছি। আমি যখন 21 বছর বয়সে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হই, আমার কোম্পানি ছিল ইউনিসার্চ, ইউনিকেমের ডিভিশন। খুব গর্বের সঙ্গে আমি বলি, আমি যা শিখেছি ফার্মাসিউটিক্যালে সেখান থেকেই শিখেছি আমার সিনিয়রদের কাছ থেকে। আমার যিনি সিনিয়র ছিলেন বস, রিজনাল ম্যানেজার, উনি আমাকে বলেছিলেন যে আমরা প্রমোশনের ক্ষেত্রে সবসময় বয়স দেখি না, উই লুক ইন টু দ্য আওয়ার্স অফ এক্সপিরিয়েন্স অ্যান্ড নট দ্য ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স। এই কথাটা আমার কানে লেগেছিল। সো উনি বলেছিলেন একজন যদি 6 ঘন্টা করে কাজ করে 3 বছর, তুমি যদি 12 ঘন্টা করে কাজ করতে পারো কি 8 ঘন্টা করে কাজ করতে পারো 2 বছর, তুমি কিন্তু তার থেকে বেশি এক্সপিরিয়েন্স হয়ে গেলে। এটা আমার মাথায় স্ট্রাইক করেছিল। তার ফলে আমি কাজটা রেগুলারলি করতাম। এবং আরেকটা জিনিস আমাকে বলেছিলেন যে তুমি যে টেরিটরিতে কাজ করছো, রিমেম্বার ইউ আর দ্য ওনার অফ ইউর টেরিটরি। মানে তোমার মাধ্যমে কোম্পানি অনেক ইনপুটস পাঠাচ্ছে, ইনফরমেশান পাঠাচ্ছে, গিফটস পাঠাচ্ছে, স্যাম্পল পাঠাচ্ছে। কোম্পানিটা যদি তোমার হতো, তুমি যেভাবে এই ইনপুটগুলো ইউজ করতে, তুমি সেইভাবেই ইউজ করো এই কোম্পানির ক্ষেত্রেও। হি টোল্ড মি, if you have developed the habit of ownership, you will remain an owner throughout your life. সে কথাটা আমার মাথায় ছিল, আমি সেভাবেই কাজ করতাম, যাতে কোম্পানিটা আমার ভেবে। তাই জন্য হয়তো আজকে আমার সুযোগ হয়েছে একটা কোম্পানিতে মানে সবচেয়ে উপরের স্তরে এসে কর্ণধার হওয়ার।